ভারতের গলির মোড়ে সেই ছোট্ট মুদির দোকান, যেখান থেকে মাসের বাজার, বাকিতে জিনিস আর চেনা সম্পর্ক সব কি শেষ হয়ে যাবে? 1.2 মিলিয়ন দোকান ইতিমধ্যেই বন্ধ। এবার কি 30 মিলিয়ন দোকান বন্ধ হওয়ার আশঙ্কা? আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে কুইক কমার্স প্ল্যাটফর্ম, আর তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হলো জিপ্টো। আইপিওর পথে জিপ্টো, আর তার প্রভাব পড়েছে ব্লিঙ্কিট ও সুইগি, ইনস্টামার্টের মতো প্ল্যাটফর্মেও। এই বদলে যাওয়া বাজারে কে টিকবে, কে হারাবে? বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবি, FY26-এ প্রায় 1.2 মিলিয়ন অর্থাৎ 12 লক্ষ মুদির দোকান বন্ধ হয়েছে, কারণ কম লাভ দামের প্রতিযোগিতা, গ্রাহকের অভ্যাস বদল। তবে 30 মিলিয়ন দোকান বন্ধ হবে এটি এখনো নিশ্চিত তথ্য নয়, বরং একটি আশঙ্কা। রোস্ট কেস সিনারিও। কুইক কমার্স কিভাবে বাজার বদলাচ্ছে? কুইক কমার্স মানে 10 থেকে 15 মিনিটের ডেলিভারি। এই মডেলে কম দামে দ্রুত পরিষেবা, অ্যাপে সহজ অর্ডার করা যায়, ফলে গ্রাহকরা দোকানে যাওয়ার বদলে মোবাইলের অর্ডার করছে। মুদির দোকানের সমস্যা কোথায়? ছোট সমস্যাগুলোর প্রধান চ্যালেঞ্জ দামের প্রতিযোগিতা। কুইক কমার্স কোম্পানিগুলো ডিসকাউন্ট দেয়, অফার দেয়, কিরানা দোকান সেটা দিতে পারে না। মার্জিন কমে যাচ্ছে, ডিস্ট্রিবিউটর থেকে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা কঠিন। গ্রাহকদের অভ্যাস বদল, আগে দোকানে গিয়ে কেনাকাটা করা হতো, এখন মোবাইলে অর্ডার দেওয়া হয়। জিপ্টো আইপিও কেন এত গুরুত্বপূর্ণ? জিপ্টো 2026 সালে আনতে চলেছে বড় আইপিও, লক্ষ্য প্রায় 11,000 কোটি টাকা তোলা, ভ্যালুয়েশন 7 থেকে 8 বিলিয়ন। এর মানে কি? আরও বড় বিনিয়োগ, আরও বেশি এক্সপেনশন, আরও অ্যাগ্রেসিভ প্রাইসিং, ফলে প্রতিযোগিতা আরও বাড়বে। ব্লিঙ্কিট ও সুইগি, ইনস্টামার্ট ইতিমধ্যেই বাজারে প্রতিযোগিতায় আছে। জিপ্টো আইপিওর পর ডিসকাউন্ট যুদ্ধ বাড়বে, ডেলিভারি আরও দ্রুত হবে, গ্রাহক টানতে নতুন অফার আসবে। প্রেডাটরি প্রাইসিং বিতর্ক। ব্যবসায়ী সংগঠনগুলি অভিযোগ, কুইক কমার্স কোম্পানিগুলো লোকসান দিয়ে পণ্য বিক্রি করছে, বাজার দখল করছে, পরে দাম বাড়াতে পারে। এই বিষয়টি নিয়ে অভিযোগ গেছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সরকার কি হস্তক্ষেপ করবে? কিছু সংগঠন দাবি করেছে জিপ্টো আইপিও স্থগিত রাখা হোক, কারণ ছোট ছোট ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাজারে ভারসাম্য নষ্ট হচ্ছে। তবে এখনো সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বাস্তবে সব দোকান কি বন্ধ হবে? না, সব দোকান বন্ধ হবে না, কারণ কিরানা দোকানের শক্তি আছে, লোকাল সম্পর্ক, বাকিতে জিনিস দেওয়া, দ্রুত অ্যাভেলেবিলিটি। গ্রাম ও ছোট শহরে এখনো কিরানা দোকানের গুরুত্ব বেশি। ভবিষ্যৎ কি হতে পারে? কিরানা দোকান বদলাবে ডিজিটাল পেমেন্ট, হোয়াটসঅ্যাপ অর্ডার, হোম ডেলিভারি, হাইব্রিড মডেল আসতে পারে। এই লড়াই আসলে ট্র্যাডিশনাল ভার্সেস টেকনোলজি। একদিকে ছোট ব্যবসা, অন্যদিকে বড় ফান্ডেড স্টার্টআপস। 1.2 মিলিয়ন দোকান বন্ধ হওয়া একটা সতর্কবার্তা। 30 মিলিয়ন বন্ধ হওয়ার ভয় এখনো বাস্তব নয়, কিন্তু পরিবর্তন নিশ্চিত, কারণ বাজার বদলাচ্ছে, গ্রাহকের আচরণ বদলাচ্ছে, ব্যবসার নিয়ম বদলাচ্ছে। ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম HDFC ব্যাংক হঠাৎ করেই বড় ধাক্কার মুখে। 2026 সালের শুরুতেই শেয়ার বাজারে প্রায় 20% পতন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি কোনো বড় কেলেঙ্কারি, নাকি বাজারের অতিরিক্ত আতঙ্ক? এই বিভ্রান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সংখ্যা, 17,250 কোটি। অনেকেই মনে করছেন এই বিশাল অঙ্কের সঙ্গে কোনো স্ক্যাম জড়িত, কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো। প্রথমেই পরিষ্কার করা যাক, 17,250 কোটি টাকা কোনো কেলেঙ্কারি অঙ্ক নয়, বরং এটি হলো মিউচুয়াল ফান্ডগুলির বিনিয়োগ। অর্থাৎ বড় বড় ফান্ড হাউস এই পতনের সুযোগে শেয়ার কিনেছে। কারা এই বিনিয়োগ করেছে? ICICI প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, SBI মিউচুয়াল ফান্ড। এরা বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। বাই দ্য ডিপ মানে কি? যখন কোনো ভালো কোম্পানির শেয়ার হঠাৎ কমে যায়, তখন সেটিকে কম দামে কিনে নেওয়া। অর্থাৎ এই বিনিয়োগকারীরা বিশ্বাস করছে দীর্ঘমেয়াদী এই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন, শেয়ার এতটা পড়ল কেন? এই পতনের পিছনে সবচেয়ে বড় কারণ আতঙ্ক এবং কর্পোরেট গভর্নেন্স নিয়ে উদ্বেগ। বিশেষ করে একটি ঘটনা বাজারে বড় প্রভাব ফেলে, পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তীর হঠাৎ পদত্যাগ। এই পদত্যাগ হঠাৎ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। ফলে কি হয়?
বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি শুরু করে, বাজারে প্যানিক সেলিং শুরু হয়, শেয়ারের দাম দ্রুত পড়ে যায়। তবে এখানেই শেষ নয়, আরও কিছু ইস্যু সামনে আসে। প্রথমত, ক্রেডিট সুইস 81 বন্ড বিতর্ক। অভিযোগ ওঠে এনআরআই গ্রাহকদের কাছে এটি ঝুঁকিপূর্ণ বন্ড ভুলভাবে বিক্রি করা হয়েছিল। এর ফলে কিছু সিনিয়র এক্সিকিউটিভকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, একটি আলাদা মামলা সেম সোয়াপিং জালিয়াতি নিয়ে যা বোম্বে হাইকোর্টে ওঠে। যদিও এটি সরাসরি ব্যাংকের মূল ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তবুও বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এই সব মিলিয়েই তৈরি হয় এক ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি সত্যিই বড় সংকট নাকি সাময়িক ধাক্কা? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত সেন্টিমেন্ট ড্রাইভেন কারেকশন, অর্থাৎ আতঙ্কের কারণে দাম পড়েছে। ব্যবসার মৌলিক ভিত্তি এখনো শক্তিশালী। এই জায়গাতেই মিউচুয়াল ফান্ডগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আতঙ্কে বিক্রি করেনি, বরং সুযোগ বুঝে কিনেছে। এটি একটি বড় ইঙ্গিত, বড় বিনিয়োগকারীরা এখনো কোম্পানির উপর আস্থা রাখছে। এখন আসি ভবিষ্যতের দিকে। শর্ট টার্ম বা স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা থাকতে পারে, শেয়ারের দাম ওঠানামা করতে পারে। মিডিয়াম টু লং টার্ম, যদি গভর্নেন্স ইস্যু মিটে যায় এবং ব্যবসা স্বাভাবিক থাকে, তাহলে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক এখনও অন্যতম শক্তিশালী প্লেয়ার। বিশেষ গ্রাহক ভিত্তি, স্থিতিশীল লোন বুক, শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু। তাই অনেক বিনিয়োগকারী এটিকে টেম্পোরারি কারেকশন হিসেবেই দেখছেন। তবে সতর্কতাও রয়েছে। কর্পোরেট গভর্নেন্স ইস্যু, ম্যানেজমেন্টের স্বচ্ছতা, ভবিষ্যতের সিদ্ধান্ত, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে বলা যায় 17,250 কোটি স্ক্যাম নয়, এটি আসলে 17,250 কোটির বিশ্বাস। একদিকে ছোট বিনিয়োগকারীদের আতঙ্ক, অন্যদিকে বড় ফান্ডগুলির আস্থা। এই দুয়ের লড়াইতেই ঠিক হবে এইচডিএফসির ব্যাংকের ভবিষ্যৎ। আপনি যদি বিনিয়োগকারী হন, তবে আতঙ্কের সিদ্ধান্ত নেবেন না, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ বাজারে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং সঠিক তথ্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।